বাবার নাম পরিবর্তন করে এনআইডি নিয়েছেন বঙ্গবন্ধুর খুনির সন্তানরা। তদন্তে কমিটি গঠন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এখানে বঙ্গবন্ধুর হত্যাকারীর বিষয়টা জড়িত, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তদন্ত করতে হবে এবং এর জন্য দায়ী ব্যক্তি যারা, প্রশাসনের মধ্যে যারা দায়ী ব্যক্তি, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। মধ্যরাতে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। বিমানবন্দরে আটকা হাজারো কর্মী। 30,000 টাকার টিকিটের দাম 1.5 লাখ। 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিছি। আজকে সকাল 8টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। উজানের ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। 5 লাখের বেশি মানুষের পানি বন্দী হওয়ার আশঙ্কা। সিলেটের পরিস্থিতির উন্নতি। এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাত হতে পারে রোহিঙ্গা ক্যাম্প। শঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত প্রত্যাবাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। পিতার নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র নিয়েছেন বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিসালদার মুসলিম উদ্দিনের 6 ছেলে মেয়ে। পিতার নাম রফিকুল ইসলাম খান বসিয়ে নিয়েছেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সও। এমন জালিয়াতি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর জাতির পিতার খুনির পরিবারের এমন জালিয়াতির ঘটনায় উদ্বিগ্ন বিশিষ্টজনরা। নূপুর মাহমুদে জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে একদল বিপদগামী সৈনিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিসালদার মুসলিম উদ্দিন তাদেরই একজন। জাতির পিতার এই খুনি সন্তানরা বাবার নাম জাতীয় সার্ভার থেকে মুছে পিতার নামে মোহাম্মদ রফিকুল ইসলাম খান নাম অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া মুসলিম উদ্দিনের 3 ছেলে মেয়ের পাসপোর্ট ও 1 সন্তানের ড্রাইভিং লাইসেন্সে পিতার নাম পরিবর্তন করে রফিকুল ইসলাম খান নামেও অন্তর্ভুক্ত করে ফেলেছেন। চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানিয়ে জাতীয় সার্ভারে নাম পরিবর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এনটিএমসির তথ্যে দেখা যায় মুসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহমুদুল ইসলাম খান, মজিদুল ইসলাম খান, মোহাম্মদ মহিদুল ইসলাম খান, মোহাম্মদ সাজিদুল ইসলাম খান ও মেয়ে শানাজ খান এনআইডিতে তাদের পিতার নাম পরিবর্তন করে মোহাম্মদ রফিকুল ইসলাম খান করে নিয়েছেন। এদের মধ্যে আবার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মোহাম্মদ মহিদুল ইসলাম খান ও শানাজ খান পাসপোর্টেও পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম খান করে নিয়েছেন। আর মাহমুদুল ইসলাম খান তার ড্রাইভিং লাইসেন্সে পিতার নাম পরিবর্তন করে অন্তর্ভুক্ত করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এমন জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এই চিঠি পাওয়ার পরে কমিশন অলরেডি এখানে কার্যক্রম শুরু হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যেটা দেখা গেছে আর কি, যে সেটা এই প্রথম যখন এনআইডি করেছিল প্রথম দিকে সেই একই নাম পরিবর্তন করে গেছে, পরবর্তীতে সংশোধন করে এটা করা হয়নি। তারপর আমরা দেখছি ডাটাবেজে যে 2 নম্বর ফর্মটা তারা কিভাবে করেছিল, কে অনুমোদন করেছিল, এই বিষয়গুলো তদন্ত করলে বেরিয়ে আসবে। যদি কারো এখানে কোনো গাফিলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে। বীর মুক্তিযোদ্ধা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, জাতির পিতা ও জাতীয় 4 নেতার চিহ্নিত খুনির সন্তানদের এমন জালিয়াতি দেশের নিরাপত্তা আরও হুমকিতে ফেলবে। প্রশাসনের সহযোগিতা ছাড়া, ঔদাসীন্য ছাড়া এ ধরনের কাজ হতে পারে না। যেহেতু এখানে বঙ্গবন্ধুর হত্যাকারীর বিষয়টা জড়িত, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তদন্ত করতে হবে এবং এর জন্য দায়ী ব্যক্তি যারা, প্রশাসনের মধ্যে যারা দায়ী ব্যক্তি, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যেহেতু এটা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, তাদের সন্তানদের উপর তারা দায়িত্ব দিয়ে গেছে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য।
খুনি রিসালদার মুসলিম উদ্দিনকে পলাতক দেখানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম পিতার নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র নিয়েছেন বঙ্গবন্ধুর খুনির ছেলেমেয়েরা। এটা কিভাবে সম্ভব হলো, এর সাথে কারা জড়িত আছেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকের আমাদের প্রতিবেদনটি আপনি দেখেছেন অবশ্যই। সেখানে কিন্তু বঙ্গবন্ধুর খুনির ছেলেমেয়েরা সবাই কিন্তু 6 জনেই তাদের বাবার নাম কিন্তু ইতিমধ্যে বদলে ফেলেছেন এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই বদলে যাওয়া নাম দিয়ে কিন্তু আবেদন করছে। আমরা কিন্তু প্রতিবেদনটি যখন আমরা একটু আগে দেখলাম তখন আপনি দেখেছেন যে সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে মোসলেম উদ্দিন কিন্তু আসামি, যার মৃত্যুদণ্ড হওয়ার কথা আছে, কিন্তু তিনি পলাতক থাকার কারণে কিন্তু আমরা এটা কার্যকর হচ্ছে না বলে আমরা জানি। কিন্তু তার সন্তানরা হঠাৎ করেই কেন তার বাবার নামটাকে পরিবর্তন করতে চাচ্ছে? তার নাম মোসলেম উদ্দিন, কিন্তু তার সন্তানরা হঠাৎই রফিকুল ইসলাম করে ফেলেছে। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে তাদের হচ্ছে যে বিভিন্ন জাতীয় পরিচয়পত্রতে সব জায়গাতেই কিন্তু তারা নাম পরিবর্তন করেছে। এই নিয়ে হঠাৎই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন কিন্তু বলছে যে সেই বিষয়ে তারা কিন্তু কিছু জানতো না। আসলে তাহলে জানতো কারা? প্রশ্ন থেকে যাচ্ছে। তারা বলছে তারা জানতো না যে এরকম একটি তারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেছে, যা পুরোটাই জালিয়াতি। আর এই জালিয়াতির মাধ্যমেই কিন্তু তারা তার বাবার নামকে পরিবর্তন করে ফেলেছে। যেখানে সেই লোক পলাতক আছে কিন্তু তার নাম হচ্ছে যে অন্য একটি নামে তারা রূপান্তরিত করেছে। অন্তর্গত করার পর থেকে তারা কিন্তু এই নামটাই ব্যবহার করছে সব জায়গায়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন যে প্রজ্ঞাপনটা দিয়েছে, সেই প্রজ্ঞাপনেও কিন্তু অনুরোধ করেছে নির্বাচন কমিশনকে যেন খতিয়ে দেখা হয় যে আসলে এটির সাথে জড়িত কারাই বা এর পিছনে আছে, কারা এত বড় কাজে তাদেরকে সাহায্য করেছে। কিন্তু আমরা নির্বাচন কমিশনে কথা বলেছি, ওখানে অতিরিক্ত সচিবের সাথে আমরা সরাসরি কথা বলেছিলাম। তারা বলছেন যে আমরা এটা জানতাম না, কিন্তু যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিব। আর তদন্তের জন্য আমরা একটা টিম গঠন করে এটির একটা সুরাহা করব। তো আমরা এর মধ্যে আমরা কথা বলার পর যখন আমরা জানলাম যে তারা এইরকম প্রসেসিং এগিয়েছে, তখন তার 3 ছেলে মেয়ে 6 জনের মধ্যেই 3 জনেই কিন্তু যেহেতু পাল্টিয়ে ফেলেছে, 3 জনেই এর মধ্যে আপনি আমার প্রতিবেদনটিতে দেখেছেন যে তারা ড্রাইভিং লাইসেন্স এমনকি হচ্ছে পরিচয়পত্র দুটাই কিন্তু তারা রফিকুল ইসলামই ব্যবহার করছে। কিন্তু কারা এর চক্র, কারা তার পিছনে ছিল, সেটি কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আসলে এটি আমরা এখনও যতক্ষণ নির্বাচন কমিশন এটি একটি সঠিক তদন্ত দিবে বিভাগীয়ভাবে, কিন্তু বিশিষ্টজনরা তারা কিন্তু দাবি করছে যেন এটি বিভাগীয়ভাবে একটি তদন্ত হয় আর এই তদন্তই আসল ঘটনাটা উঠে আসে। জাতির পিতা খুনের পরিবার এমন জালিয়াতি করলে রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায় যাচ্ছে, এই বিষয়ে কোনো বিশিষ্টজনরা কিছু বলেছেন? বিশিষ্টজনরা তো বারবারই বলছে, আমার প্রতিবেদনটিতেও কিন্তু বিশিষ্টজনরা বলছেন যে এখানে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নাই। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই খুনি পরিবার এইরকম যারা আরও পলাতক আছেন তারা যে কোনো সময় একটি অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এখানে রাষ্ট্র কোনোভাবেই নিরাপদ না। তো সেক্ষেত্রে তারা কিন্তু দাবি করছেন যেন এটা থেকে তারা বেরিয়ে আসতে পারে, মানে যে কোনোভাবেই তারাকে সামনে নিয়ে এসে আইনের আওতায় মানে শাস্তি দেওয়া হয়। আর তারা কিন্তু বারবার বলছে এটা বিভাগীয় আইনের মামলায় যেন এটির একটি শাস্তির মানে দাবি করছেন তারা। তো আসলে মূলত বিষয়টি হচ্ছে যে তারা দাবি করছেন, কিন্তু যে রাষ্ট্রের যে কথাটা বলছিলেন আপনি, রাষ্ট্র কোনোভাবেই আসলেই এখানে কোনোভাবে নিরাপদ না। কারণ নির্বাচন কমিশনের মতো এত বড় জায়গা থেকে তারা জালিয়াতির মাধ্যমে এত বড় তাদের বাবার নামই পরিবর্তন করে ফেলেছেন। তারা যে ভবিষ্যতে কোনোভাবে আবারও কোনো প্ল্যান করবে না, তারা 1975 সালের মতো করে যে কোনো প্ল্যান করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ তারা দেখতে পাচ্ছে যে তারা খুব সহজেই তারা সব প্রসেসিং এগিয়েই সামনে চলে যাচ্ছে। এদিকে কিন্তু বিশিষ্টজনরা বলছে এটা কিন্তু গাফলতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এমনকি যারা হচ্ছে নির্বাচন কমিশনের তো একটি দায়িত্ব আছে, তারা না যাচাই বাছাই করে
কিভাবে দিতে পারে একজনকে এরকম একটা নামের অনুমোদন, তাও আবার এনআইডির মতো বিশাল একটা জায়গায় কিভাবে দিতে পারে। তো এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে যে বলছে যে তারা জানে না, কিন্তু যে সকল কর্মকর্তা বা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু নিয়ে এসে আইনের আওতায় আনবে। কিন্তু এই আওতায় আনতে আনতে তারা যে এমন কোনো অকারেন্স বা এমন কোনো দুর্ঘটনা ঘটাবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সব মিলিয়েই নির্বাচন কমিশন বিশিষ্টজনরা তারা কিন্তু একটা ভীতিকর অবস্থায় আছে যে কিভাবে এই জিনিসটা সামনে আসবে। কারণ তারা যখন এই কাজটা করেছিল, তাদের বাবার নাম এনআইডি থেকে তুলে ফেলে দিয়েছে, তখন কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু জানতে পারেনি, যতক্ষণ না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনোভাবে একটা নির্বাচন কমিশনে একটা চিঠি এসেছে, তখন পর্যন্ত কিন্তু কেউ জানে না। গত 21 তারিখে কিন্তু এই চিঠিটা আসার পর থেকে এটা নিয়ে একটি হইচই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশনকে কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীরা যে ফোর্স করছে, তারা কেন জানে না বা তারা কিভাবে দিতে পারে, কিন্তু তারা কিন্তু এখনো এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেনি, কথা বলেনি। তবে আমি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের সাথে কথা বলেছিলাম, সে মানে আশ্বস্ত করেছে আর কি যে তারা এই বিষয়টি নিয়ে কথা বলবে, আবার তদন্ত টিম গঠন করে তারা কিন্তু এটির একটা ব্যবস্থা করবে। বঙ্গবন্ধুর খুনির ছেলে মেয়েদের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই আমাদের সাথে কথা বলতে চায় নাই। তো তারপরে আমরা আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব হয়তোবা, কারণ তাদের সাথে আমাদের না কথা বলে তো আমরা আসলে জানতে পারবো না তারা কেন তার বাবার পরিচয় মুছে ফেলতে চাচ্ছে, যেখানে তার বাবা নিজেই পলাতক আছে এবং তার নাম পরিবর্তন করে কোথায় আছে কেউ কিন্তু এই উদ্দেশ্য জানে না। আপনি জানেন যে 1975 সালে যে 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল, যারা যে কয়জন ছিল তাদের মধ্যেকার সবচেয়ে বড় একজন সে কিন্তু হচ্ছে মোসলেম উদ্দিন, যে তার নামটা মোসলেম উদ্দিন থেকে পুরো নামকে চেঞ্জ করে তার নামটা চেঞ্জ করেই কিন্তু সার্ভার থেকে মুছে ফেলেছে। সে তারপর থেকেই পলাতক। তারপরে আমরা এর মধ্যে অনেক বিষয় চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু তাকে আর দেখিনি, কোথায় আছে সে এটা কিন্তু আমরা কেউ জানি না। রহস্যজনকভাবেই কিন্তু চলে যাচ্ছে তার পালিয়ে থাকাটা। তো সব মিলিয়ে আমরা ওই যে তার বাবা, তার যে 6 জন সন্তান, তাদের সন্তানগুলো কিন্তু ছিল যে শফিকুল ইসলাম, তারপর মইদুল খান ইসলাম, তারা কিন্তু সবাই কেন যেন একটি ধারাবাহিকতা মেনটেন করে আমরা দেখেছি প্রতিটি নামের পেছনে তাদের খান যুক্ত আছে। সেই সাথে তাদের বাবার নাম কিন্তু রফিকুল ইসলাম খান করে ফেলেছে। তো এটি নিয়ে একটা বড় ধোঁয়াশা যে তারা কি করে এনআইডির মতো একটা জায়গায় তাদের বাবার নামের সাথে একটা জালিয়াতি করে কিভাবে তারা নিজেদের নাম একটা মেনটেন করতে পারে। তারা মিলিয়ে রাখছে যে মহিদুল ইসলাম খান, তার বাবার নাম রফিকুল ইসলাম খান, যেখানে তাদের বাবার নামই কিন্তু চেঞ্জ মোসলেম উদ্দিন। এটা সবাই জানে কিন্তু যে বঙ্গবন্ধুর অন্যতম একজন খুনি সে হচ্ছে মোসলেম উদ্দিন, যে এখন নাম পরিবর্তন করে গা ঢাকা দিয়ে কোথায় আছে কেউ জানে না। তো সব মিলিয়েই আমরা দেখলাম যে আমার প্রতিবেদনটি তো এই তথ্যগুলোই ছিল। সেই সাথে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশিষ্টজনরা কিন্তু বারবারই বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা গাফলতি ছিল, না হলে তারা কিভাবে এত বড় একটা অন্যায় আশ্রয় নিতে পারলো, জালিয়াতি করতে পারলো, জালিয়াতির মাধ্যমেই তারা মানে পুরো নাম সহ তাদের সবকিছু পরিবর্তন করে ফেলেছে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে সে একটা বড় জালিয়াতির চক্রের সাথে হয়তো বা কোনোভাবে হাত মিলিয়েছে বা কোনোভাবে তারা একসাথে হয়ে। আর নির্বাচন কমিশনের যে বিষয়টা থাকছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী নূপুর মাহমুদ। মধ্যরাতে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। এতে দেশটিতে কর্মী হতে ইচ্ছুক 30,000-এরও বেশি বাংলাদেশির স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। আজই মালয়েশিয়ায় পৌঁছাতে অনেকে ভিড় করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বিমানের টিকিট পাবেন কিনা তা নিয়ে রয়েছেন চরম উদ্বেগে। আর শেষ সুযোগে 30,000 টাকার টিকিটের জন্য 1.5 লাখ টাকা দাবি করছে এয়ারলাইন্সগুলো। এম এ আজিমকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। এক দুজন নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিটের জন্য ভিড় করেছেন মালয়েশিয়ায় কাজে যেতে ইচ্ছুক শত শত বাংলাদেশি।
কেউ এসেছেন সকালে, আবার কেউ বা রাত থেকে করছেন অপেক্ষা। এজেন্সির আশ্বাসে পার করেছেন ঘন্টার পর ঘন্টা। তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের চোখে মুখে বাড়তে থাকে হতাশার ছাপ। আমাদেরকে সকাল থেকে এখানে ওয়েট করতে হচ্ছে। এখন বললো যে আপনারা ওখানে দাঁড়ান, আমরা টিকিটের ব্যবস্থা করতেছি। এখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে বলতেছে যে আজকে কোনো টিকিট নেই। সকাল 8টায় এসেছি, অবস্থা খুব একটা ভালো না, আমরা এখনো টিকিট পাইনি। এমনি ই ভিসা সমস্ত কিছু ক্লিয়ারেন্স পাইছি, কিন্তু এখন টিকিট পাই নাই। তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই, তো দেখা যাচ্ছে যে 9টার দিকে আমাদের ফোন দিয়ে বলছে যে তোমরা সব লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টের সামনে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। অনেক এজেন্সি ইতিমধ্যেই লাপাত্তা, লাখ লাখ টাকা হাতিয়ে। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথম থেকে টাকা শুরু করতে, টাকা দাও টাকা দাও টাকা দাও, কোথায় কোথায় টাকা ভাই, প্রতি দামে দামে টাকা দিছি ভাই। দেওয়ার পরে লাস্টে এসে বলছে টিকিটের দাম বেশি হয়ে গেছে, যেটা আমাদের কাছে চুক্তিতে ছিল ভাই, তার থেকে বেশি টাকা দেওয়া লাগছে ভাই। আমরা পাসপোর্টের সঙ্গে আমরা 50,000 টাকা দিছি। তারপর আপনার যখন আপনার ভিসা আসে, ভিসা আসার পর আমরা বাদ বাকি টাকা ক্লিয়ার করে দিয়েছি। শেষ মুহূর্তে শুধু টিকিটের জন্য 2 থেকে 2.5 লাখ টাকা নেওয়ার অভিযোগ করেন তারা। জাল টিকিটের প্রতারণার অভিযোগও করেন কেউ কেউ। টিকিটটা প্রতারণামূলক টিকিট। তারপর আবার এজেন্সিতে গেলাম, যাওয়ার পরে সারা রাত সেখানে বসে রইলাম। তারপর সকাল 8:30টায় টিকিট দিছে, বলছে সকাল 1:20 ফ্লাইট। তো তারপর ওই টিকিটটাও চেকিং এ গেছে, বলতেছে এটা ব্ল্যাক টিকিট। মালয়েশিয়া সরকার শুক্রবারের পর আর কোনো বিদেশি কর্মী নেবে না, এমন সিদ্ধান্তে আটকে গেছে 30,000-এর বেশি বাংলাদেশি কর্মীর প্রবাস যাত্রা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, মালয়েশিয়াগামী কোনো ফ্লাইট ছেড়েছে কিনা, কত সংখ্যক প্রবাসী কর্মী অপেক্ষায় আছেন বিমানবন্দরে, আমাদেরকে জানাবেন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ঘোষণার পর আজকে সকাল থেকে কিন্তু আজকে শেষ দিনে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া গমনোচ্ছুকদের ব্যাপক ভিড় ছিল। তারা আসলে সকাল থেকে এখানে এসে অপেক্ষা করছিলেন। এজেন্সির মাধ্যমে যারা টিকিট পেয়েছেন অনেকেরই টিকিট আসলে ভুয়া টিকিট ছিল। তারা আসলে এখানে এসে আমরা সকাল থেকে বেশ কিছু মানুষের আর্তনাদ শুনেছি, তারা যেতে না পারার যে আর্তনাদ, তারা শেষ পর্যন্ত অনেকেই অপেক্ষা করছিল। তবে এখন একেবারে শেষ সময়ে এসে কিন্তু সে ভিড়টা, সকালের মতো ভিড়টা নাই। আপনি জানেন যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট 7:15 আসলে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপরে কিন্তু আসলে ভিড় কমতে শুরু করে। এখানে যারা সকাল থেকে অপেক্ষা করছিল, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলার চেষ্টা করেছেন যে অনেকেই আসলে এজেন্সিকে জমি বিক্রি করে কিংবা গবাদি পশু বিক্রি করে টাকা দিয়েছে, কিন্তু টাকা দেওয়ার পরও তারা আসলে মালয়েশিয়া যেতে পারে নাই। পেছাতে পেছাতে আসলে শেষ দিনে এসে তাদেরকে শেষ দিনও কিন্তু বিমানে উঠাতে পারেনি এজেন্সিগুলো। বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে আসলে তারা অভিযোগ করছেন। শেষ সময় অনেকে এখানে এসে সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি। এতে আতঙ্কে জেলার 20 লাখেরও বেশি মানুষ। ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়তে পারেন 5 লাখের বেশি মানুষ। তবে বৃষ্টিপাত বন্ধ থাকায় উন্নতি হতে শুরু করেছে সিলেটের জৈন্তাপুরের বন্যা পরিস্থিতি। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 4 দিন ধরে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা, রক্তি, বোলাই ও জাতকটা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগর সহ বেশ কয়েক উপজেলার বেশিরভাগ মানুষ বসবাস করেন সীমান্ত নিকটবর্তী এলাকায়। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এইসব এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। চরম দুশ্চিন্তায় সময় পার করছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। পাহাড়ে আরো বৃষ্টি হইতাছে, পানির সম্ভাবনা আছে। লামলে সুনামগঞ্জে শহরে পানি উঠতে পারে। বড় আতঙ্কের মধ্যে আছি যে পানি বাড়ের ও আর কিছু বাড়লে আমরা গোড়দুয়ার উঠবো, বড় বিপদে আছি পানি নিয়ে। সরকার যদি আগাম উদ্যোগ নেওয়া রাখে তাহলে নিচু এলাকার মানুষ বাঁচার চেষ্টা করবো বা বাঁচতে পারবো।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 24 ঘন্টায় সুনামগঞ্জে 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 634 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে হাওরগুলো এখনো পর্যাপ্ত পরিমাণ ধারণ ক্ষমতা রয়েছে এবং এই হাওরগুলোতে পানি প্রবেশ করবে, সেক্ষেত্রে এদিকে তেমন একটা বিপদের আশঙ্কা নেই। তবে উজানে কিছু কিছু জায়গায় নদী ওভারফ্লাডেড হয়ে কোনো জায়গায় বন্যা পরিস্থিতির মতো সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত বন্ধ ও পাহাড়ি ঢল কমে আসায় উন্নতি হয়েছে সিলেটের জৈন্তাপুরের বন্যা পরিস্থিতি। তবে পানি বেড়েছে ভাটির 2 উপজেলা কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে। এখনো পানিবন্দী আছেন গ্রামগুলোর কয়েক হাজার মানুষ। পানি তো আমরা ওলা বই রয়েছি, আল্লাহ আল্লাহ করে আর এখন বর্তমানে কিছু একটা রোদ উঠছে, জানে একটা শান্তি আইছে। হালকা ঘূর্ণিঝড় আসিল, অনেক ক্ষতি হয়েছে, কোনো নেতা কর্মীকে এই গ্রামও আসেও নাই, দেখেও নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন সময়ে প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে 40টির বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। গেল 24 ঘন্টায় সারি গোয়াইন নদীর পানি কমলেও বেড়েছে কুশিয়ারা ও সুরমা নদীর পানি। এ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক পর্যটন স্পট। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? সবশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এর আগের খবরগুলোতে সুনামগঞ্জের যে তথ্য জানিয়েছিলাম, সুনামগঞ্জে আসলে পানির বৃদ্ধি কিন্তু এখনো অব্যাহত আছে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিন্তু বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সুনামগঞ্জের ষোলগড় পয়েন্ট সেখানে আসলে এখন পর্যন্ত 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় 26 সেন্টিমিটার পানি আসলে সুনামগঞ্জের ষোলগড় পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে। তো আজকে সকাল থেকে আসলে তেমন বৃষ্টিপাত নেই, আবহাওয়া অনেকটা ভালো। যদি আবহাওয়া এভাবে ভালো থাকে তাহলে হয়তো এই পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের কারণে আসলে ছোটখাটো একটি বন্যার সংখ্যা তারা করছেন এবং স্থানীয় লোকজন আসলে বন্যা আতঙ্কে আছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা গতকালকে রাতে একটি দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং করেছেন। সেখানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের দুর্যোগের প্রস্তুতি রাখতে এবং যদি কোনো কারণে বন্যার পানিতে মানুষ আটকে যায় সাথে সাথে মানুষকে উদ্ধার কাজ চালাতে। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। এবার সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, সিলেটের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর দুর্গতদের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। আসলে পুরো দিনটি জুড়েই আমরা আসলে এখানকার যে খবর সেটি আমাদের যে দর্শকরা রয়েছেন তাদেরকে জানাচ্ছিলাম। আমরা আজকের যে দিনটি গেল এই দিনটিতে কিন্তু জয়ন্তা এলাকা থেকে পানি কমে এসেছে, যেটি আসলে একেবারে সারি গোয়াইন দিয়ে আসলে ভারতের অভ্যন্তর থেকে যে পানিটি আসে এই এলাকাতে আমরা গতকাল কিন্তু আমরা সেখানকার খবর দেখিয়েছি, সেখানে কিন্তু মানুষজনের দুর্ভোগ ছিল। আজকে কিন্তু সেখানে অনেকটা দুর্ভোগ কমে এসেছে, যদিও আসলে 40টির বেশি আশ্রয় কেন্দ্রে সেখানে অনেকেই এখনো আশ্রয় নিয়েছেন এবং যাদের বাড়িতে পানি কমেছে তারা ফিরতে শুরু করেছেন। তবে গবাদি পশু নিয়ে যারা এখনো দুশ্চিন্তায় রয়েছেন তাদের অনেকের গবাদি পশু আমরা দেখেছি সড়কের উপরে এবং উঁচু জায়গাগুলোতে রাখা হয়েছে। এর বাইরে বলবো যে জকিগঞ্জ উপজেলা, সিলেটের জকিগঞ্জ উপজেলায় কিন্তু পানি বাড়ছে, কেননা কুশিয়ারা নদী এবং সুরমা নদীতে এই সারি গোয়াইন এবং যেসব সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি এসে নামছে এবং এতে করে সুরমা এবং কুশিয়ারায় পানি বাড়ছে। কুশিয়ারায় পানি বাড়লে জকিগঞ্জ উপজেলা সহ
এর তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেগুলো এলাকাতে আমরা দেখেছি যে এখানকার যে স্থানীয় প্রশাসন তারা প্রস্তুতির কথা জানিয়েছে এবং সেখান থেকে মানুষদের সরিয়ে এনে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে রাখছেন। পাশাপাশি সিলেটে আমি যদি বলি, সিলেট পয়েন্টে আমরা কিছুক্ষণ আগে যে খবরটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, আমরা দিনব্যাপী জানাচ্ছিলাম যে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব নিম্নাঞ্চলের পানি প্রবাহিত হচ্ছে। যদিও আসলে বৃষ্টি বন্ধ রয়েছে, বৃষ্টি বন্ধ থাকার কারণে পানির কিছুটা প্রবাহ স্বাভাবিকভাবেই নেমে যাচ্ছে, যেটি আসলে মেঘনায় গিয়ে মিশবে, মেঘনা নদীতে তারপর পরবর্তী চাপটি পড়বে। তবে দুশ্চিন্তার খবর হচ্ছে যে যদি আবারও ভারতের অভ্যন্তর থেকে যে পাহাড়ি ঢল সেটি যদি নামে জৈন্তার খাসিয়া পাহাড় হয়ে, তাহলে কিন্তু এই পানির উচ্চতা বাড়বে এবং বন্যার যে পরিস্থিতি সেটি অবনতির দিকে যাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও পূর্বাভাস জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও আসলে এখন পর্যন্ত ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখিনি এবং আজকে সারাদিন গেল কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত আমাদের চোখে পড়েনি। তো এখন পর্যন্ত রিলিফ কার্যক্রম যেটি রয়েছে এবং মেডিকেল টিমের যে তৎপরতা সেটি কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যতটা সম্ভব চালিয়ে নেওয়া হচ্ছে এবং দুর্গত মানুষদেরকে কিন্তু এসব এলাকা থেকে যারা সংক্রমিত হয়ে পড়তে পারেন, অর্থাৎ আপনারা জানেন যে পানি যখন যে কোনো এলাকায় আসে বন্যা কবলিত হয়ে পড়ে সেই এলাকাতে কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ে, নানা ধরনের রোগবালাই আমরা পানিবাহিত রোগবালাই দেখি। এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের কীটনাশক মানে যেসব পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট, সেই পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটের পাশাপাশি খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আসলে সিলেটের সর্বশেষ খবর। ফিরেছে স্টুডিওতে। আমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন করতে না পারলে ক্যাম্পগুলো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একটা হাব তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। শুক্রবার বেলা 11টার দিকে কক্সবাজারের উখিয়ার 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে এপিবিএনের সাথে বৈঠক শেষে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী বলেন, জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে ক্যাম্পে, সে আলামত দেখা যাচ্ছে। জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, তাদের চিহ্নিত করা। তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব তৈরি হবে বলেও আশঙ্কা করেন মন্ত্রী। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। জঙ্গি দমনে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, সন্ত্রাস দমনেও সে প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। রোহিঙ্গা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন, তার আশঙ্কার বিষয়ে কতটুকু প্রস্তুত প্রশাসন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসলে যে কথাগুলো বলেছেন এগুলো আসলে গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া সামগ্রিক পরিস্থিতিরই আসলে সারমর্ম তিনি আজকে টেনেছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে যে সংঘাতটি চলছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদের অনেককেই এই রোহিঙ্গা ক্যাম্পে দেখা যাচ্ছে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং সেই সাথে তিনি বলছেন যে আগে মিয়ানমার থেকে মাদক আসতো এবং সেখানে রোহিঙ্গারা জড়িত ছিল এবং এখন সেখান থেকে গোলা বারুদও আসছেন বলে তিনি সেটি বলেছেন। এবং সেটি আমরা গত কয়েক বছর ধরে যেটি দেখছিলাম আসলে রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে
অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার এবং সাম্প্রতিক সময়ে র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেই সেখানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করছিল এবং সেই সমস্ত গোলাবারুদগুলো মিয়ানমারের সাম্প্রতিক সময়ে যে সংঘাতগুলো চলছিল সেখান থেকে যে গোলাবারুদগুলো ইতিমধ্যেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ বলেও আইন শৃঙ্খলা বাহিনী বলে আসছিল। এবং মন্ত্রী আজকে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে মিয়ানমার আসলে এই ক্ষেত্রে প্রায় দুমুখী আচরণ করছেন, তাদের কথায় এবং কাজে মিল নেই বলেও তিনি জানিয়েছেন এবং সেই সাথে রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং তিনি যেটি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে কাজে লাগিয়ে যত দ্রুত সময়ের মধ্যেই রোহিঙ্গাদেরকে যেন প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে আসলে তৎপরতা চালানো হচ্ছে। এবং সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে যে খুন এবং অন্যান্য অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য এপিবিএন এর যে প্রায় 2500 সেখানে কর্মী কাজ করছে পুলিশের, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। এই নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কেমন চলছে প্রচারণা আর কি বলছেন প্রার্থী ও ভোটাররা, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আর দুদিন আছে, এই প্রচারণা এখন শেষ মুহূর্তের প্রচারণা। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের এখানে কিছুক্ষণ আগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ সহ বিভিন্ন বয়সীর শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আছে। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একটি বিষয় বলে রাখি যে রংপুরের যে এই চতুর্থ ধাপের যে নির্বাচন হবে, রংপুরে দুটি উপজেলায় নির্বাচন হবে, একটি বদরগঞ্জ আর একটি হচ্ছে তারাগঞ্জ। বদরগঞ্জে যে নির্বাচন হবে এটি 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে, আর তারাগঞ্জে 5টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে বদরগঞ্জে যে নির্বাচন, এখানে দুজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদ তিনি একজন সাংবাদিক, অর্থাৎ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এই বদরগঞ্জে যে চেয়ারম্যান পদে দুজন রয়েছেন তারা দুজন আপন খালাতো ভাই, একজন বর্তমান চেয়ারম্যান এবং তার ভাই খালাতো ভাই কলিন চৌধুরী, তিনি এবার ভোটে অংশ নিয়েছেন। এই সব নিয়ে ভোটের দুই পক্ষেই একজন আরেকজনের বিপক্ষে অভিযোগ দিয়ে আসছেন, অনুযোগ দিয়ে আসছেন, এরকম পরিবেশ রয়েছে। আমরা এই নিয়ে কথা বলতে চাই যে ভোটের পরিবেশ কেমন, এই নিয়ে আমরা কথা বলতে চাই এখানকার একজনের সঙ্গে যে আজকে এখানকার পরিবেশটা কেমন দেখছেন। খুবই উৎসাহ মুখর ভাবে ভোট হচ্ছে, ভোটের পরিবেশ খুবই সুন্দর এবং এখানে নিশ্চিত যে আমাদের প্রার্থী আছে বাংলাদেশ আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সুইটের নিশ্চিত কাপ্তান মার্কার বিজয়, ইনশাআল্লাহ ব্যাপক ভোটে বিজয় হবে। আপনারা এলাকার উন্নয়নের জন্য কি চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রামনাথপুর চেয়ারম্যান হিসাবে আমাদের দরকার, এই কাজের লক্ষ্যে দরকার হইলে আমাদের ফজলে রাব্বি সুইট কাপ্তান মার্কায় আমাদের ভোট দেওয়ার দরকার বা আমরা ভোট দেব। আর আমরা শুনছিলাম এখানকার দুজন ভোটারদের সঙ্গে তারা একটি প্রতীকের পক্ষে কাজ করছেন, অর্থাৎ এখানকার যারা ভোটার হচ্ছেন, প্রার্থী রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। একটি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা এখানকার ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সবার। নেন্সি, রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কোন সূত্র বলছে তিনি দেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ বলছেন সপরিবারে দুবাইয়ে আছেন। আর দুদক জানিয়েছে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে তারা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন।
সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়। এরপরই আলোচনায় সাবেক এ আইজিপি। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গেল সপ্তাহে বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। আগামী 6 জুন সাবেক আইজিপিকে ও 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার সৃষ্টি হয়েছে বেনজির আহমেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। গেল কয়েকদিন ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোথাও। গুলশানের বাসায়ও নেই তারা, ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ। এমনকি দুদকের তলবের নোটিশও তাদের হাতে পৌঁছে দিতে পারেননি অনুসন্ধান দল। এখন তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। ঘনিষ্ঠজনদের দাবি, চিকিৎসার কারণ দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির আহমেদ। তবে দেশ ত্যাগের বিষয়ে সরকারি কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকও জানিয়েছেন একই তথ্য। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এটা এখনো পরিষ্কার। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানায় দুর্নীতি বিরোধী এ সংস্থা। অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে 621 বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত 19 কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।